দর্শক, প্রশ্ন উঠছে বাক স্বাধীনতা আছে কি নেই, এই প্রশ্ন অনেকে তুলছেন। আবার আরেক পক্ষ প্রশ্ন তুলছেন বাক স্বাধীনতার নামে আপনি তো যা ইচ্ছা তাই বলতে পারেন না। দুই পক্ষই আমার মনে হয় যে তাদের মতামতের জায়গায় ঠিকই আছেন। এক পক্ষ দাবি করতেই পারেন যে বাক স্বাধীনতা আছে কিনা, আর এক পক্ষ অভিযোগ করতেই পারেন যে বাক স্বাধীনতা থাকার মানে তো এটা না, স্বাধীনতা মানে তো এমন না যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এরকম জাঁতা কলে পিষ্ট হচ্ছি বোধহয় গোটা জাতি হিসেবে আমরা। গতকালকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। আজকে তাকে উত্তরায় করা একটা সন্ত্রাস বিরোধী মামলা, আজকেই যেটা করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সেখানে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যিনি হুমায়ুন আহমেদের স্ত্রী, তাকে আসামি করা হয়েছে। সাথে ইমতু রাতিশ, উপস্থাপক অভিনেতা, তাকে আসামি করা হয়েছে এবং মারিয়া বলে একজন মডেলকে আসামি করা হয়েছে। এই 4 জনকে আসামি করা হয়েছে। ওই মামলাতেই আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছিল। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি প্রশ্ন তুলেছেন যে তাহলে বাক স্বাধীনতাটা কোথায়, তার নামে যখন মামলা হলো। চলুন একটু বিচার করে দেখি যে বাক স্বাধীনতা আমাদের প্রকৃত অর্থেই আছে কি না। আবার আরেক পক্ষ যে দাবি করছেন যে বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন। এই দুটোর মিশ্রণে প্রকৃত অবস্থাটা আমরা কোথায় অবস্থান করছি সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাক স্বাধীনতার কথা। বাক স্বাধীনতা একটা সমাজে খুবই প্রয়োজন। যে সমাজে বাক স্বাধীনতা থাকে না, গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, সেই সমাজ গণতান্ত্রিক সমাজ নয়। এটা আমরা জানি। এটা যেমন পুস্তকের ভাষা, এটা প্রমাণিত সত্য। বাক স্বাধীনতা প্রয়োজন, মানুষ তার স্বাধীনভাবে মত প্রকাশ করবে, এটাই কাম্য। এর আগে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে সেই বাক স্বাধীনতা ছিল না। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো এবং গণমাধ্যমকে নিজের মতো করে পরিচালনা করা হতো। সেই অভিযোগ কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রয়েছে। সেই একই অভিযোগ এই সরকারের বিরুদ্ধেও কখনো কখনো উঠছে। এই যেমন মেহের আফরোজ শাওন সেই প্রশ্ন তুললেন যখন তার নামে মামলা করা হলো। তিনি কি বলছেন, বিবিসি বাংলা তাকে নিয়ে এই নিউজটা করেছে। বিবিসি যেহেতু নিউজ করেছে, নিশ্চয় মেহের আফরোজ শাওনের সঙ্গে কথা বলেই নিউজ করেছে। বিবিসি তার শিরোনামে বলছে, তাহলে সেই বাক স্বাধীনতা কোথায়? মামলার প্রতিক্রিয়ায় অভিনেত্রী শাওন। এই তথ্য যখন দিচ্ছি তখন আপনাদেরকে একটা আপডেট তথ্য দিই যে উত্তরায় করা যে মামলা, 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় আনিস আলমগীরকে আজকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতে নেওয়া হয়েছিল এবং আদালতে নিয়ে উত্তরা থানার পুলিশের পক্ষ থেকে তার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। 7 দিনের রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত আজকে 5টা 32 মিনিটে, সন্ধ্যা 5টা 32 মিনিটে শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গণমাধ্যম কালবেলা সেই তথ্যটা নিশ্চিত করছে, দেখে নিন। সেখানে বলা হচ্ছে আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড, 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। ওই একই মামলায় আসামি মেহের আফরোজ শাওন। আগে বিবিসি কি বলছে সেটা একটু বুঝে নিই, তারপরে আমরা বাক স্বাধীনতার প্রকৃত ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে বাক স্বাধীনতা যেমন থাকা প্রয়োজন, তেমনি বাক স্বাধীনতা থাকলেই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কি না। বিবিসি বলছে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে সে ধরনের কোনো কাজ তিনি করেননি বলে দাবি করেছেন। অর্থাৎ সন্ত্রাস বিরোধী কোনো সন্ত্রাসী কোনো কার্যক্রম তিনি করেননি, এই দাবি করেছেন। বলেছেন, আমি শুনেছি যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে। এখন সন্ত্রাস জিনিসটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার, কাজেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবার মতো কিছু করেছি বলে আমি মনে করি না এবং আমি নিশ্চিত সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবার মতো কিছু আমি করিনি।
মামলার বিষয়টি জানতে পারার পর আজকে বিকেলে বিবিসি বাংলাকে এমনটা বলেছেন শাওন। মামলাটিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে সাংবাদিক আনিস আলমগীর, মডেল মারিয়া কিশপট্টো ও উপস্থাপক ইমতুর আতিশ ইমতিয়াজকেও আসামি করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি এবং জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি করার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযোগ অস্বীকার করে শাওন বলেন, আমি আমার কিছু মত প্রকাশ করেছি যা কোনো দলের পক্ষে বা বিপক্ষে যায় না। আমি আজ পর্যন্ত কোনো দলের নাম বা নেতার নাম ব্যবহার করে কিছু বলিনি, পক্ষে হোক বিপক্ষে হোক। আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না, আমি দেশের একজন সাধারণ নাগরিক। সেই নাগরিকের জায়গা থেকে আমার যখন কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার যখন মনে হয়েছে জিনিসটা ঘটা উচিত হয়নি, তখন আমি সেই মতামতকে প্রকাশ করেছি। সেই ৭১ থেকে আমরা কি চেয়েছি? আমরা তো আসলে মত প্রকাশ করতে চেয়েছি। ২৪শে জুলাইতেও যেই কথাটা বলা হয়েছিল সেটা হলো বাক স্বাধীনতা। এখন একদম সিম্পল মত প্রকাশেই যদি মামলা করতে হয়, আর মামলা করলেই যদি গ্রেপ্তারের ভয়টা থাকে, তাহলে সেই বাক স্বাধীনতাটা কোথায় গেল বলেন শাওন। তিনি বাক স্বাধীনতার প্রশ্ন আনছেন। মূলত ফেসবুক অ্যাক্টিভিটিজের কারণেই এই অভিযোগটা করা হয়েছে যে ফেসবুকে তারা আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের মানে জনমত তৈরি করার চেষ্টা করেন, জুলাইয়ের বিপক্ষে জনমত তৈরি করার চেষ্টা করেন, এই অভিযোগগুলো করা হচ্ছে। এবং শাওন বলছেন যে আমি আমার মতামত যদি প্রকাশ করতে না পারি, তাহলে বাক স্বাধীনতাটা কোথায় গেল? আরেক পক্ষ যারা শাওনের বিরুদ্ধে মামলা করছেন কিংবা শাওনের বিরুদ্ধে, শাওন কিংবা আনিস আলমগীরদের বিরুদ্ধে কথা বলছেন, তাদের ভাষ্য হচ্ছে বাক স্বাধীনতা থাকা মানে তো আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না, করতে পারেন না। আনিস আলমগীরের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে যে তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য ন্যারেটিভ তৈরি করছেন, টেলিভিশন টক শোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন এবং আওয়ামী লীগ এতে করে ফিরে আসার শক্তি সঞ্চয় করছে। অভিনেত্রী শাওনও সেরকম করছে এবং আওয়ামী লীগের যে মানে তাদের অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কার্যক্রম, ইভেন হাদির ওপরে যে হামলা, সেই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে এবং এই হামলার সঙ্গে জড়িত যে ফয়সাল, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, এরকম প্রমাণ সামনে আনা হচ্ছে। এবং সেই কারণেই সেই কাজগুলো, মানে হাদির ওপরে হামলা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, এগুলো আওয়ামী লীগ করতে পারছে কিংবা আওয়ামী লীগ করার সাহস পাচ্ছে এই ফেসবুকে কিংবা টেলিভিশন টক শোতে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করার ফলে। এই অভিযোগটাই মূলত অভিযোগ। সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। এখানে সন্ত্রাস বিরোধী আইনটা হিসেবে বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ যে সন্ত্রাস করছে, সেই সন্ত্রাসের পেছনে এরা এক ধরনের জনমত তৈরি করছে কিংবা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তাদের ভাষ্য হচ্ছে যে মতামত, বাক স্বাধীনতা থাকার মানে তো আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না। বাক স্বাধীনতা থাকা মানে তো আপনি জুলাইকে বিতর্কিত করতে পারেন না, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারেন না। এই মতামতগুলো বলা হচ্ছে এদের মানে ওনাদের বিপক্ষে। আবার ওনারা বলছেন যে বাক স্বাধীনতা প্রয়োজন। আজকে কালবেলা জানাচ্ছে, আনিস আলমগীরের যে রিমান্ড শুনানি হলো, সেখানে কালবেলা জানাচ্ছে যে আদালতের কাঠগড়ায় আনিস আলমগীরকে যখন নেওয়া হয়, তখন তিনি অঝোর ধারায় কেঁদেছেন এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি কখনোই আওয়ামী লীগের পক্ষে কোনো জনমত তৈরি করার চেষ্টা করেননি। তিনি এটাও বিভিন্ন সময়, তার অভিযোগটা নতুন না, তিনি বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন যে তিনি আওয়ামী লীগের আমলেও নানাভাবে মানে শোষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করার জন্য। এখন বর্তমান সরকারের সমালোচনা কিংবা যারা মানে সমালোচনার কাজ করছে, তাদের সমালোচনা করার অর্থ যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয়, তাহলে সেটা দুঃখজনক, এরকমটা তিনি বলার চেষ্টা করছেন। মাঝখান থেকে আমাদের ভাষ্যটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে বাক স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি
যদি কেউ অপছন্দ করে, যদি কেউ মনে করেন যে তার সমালোচনা করলে তিনি নাখোশ হচ্ছেন, তিনি অখুশি হচ্ছেন, তিনি রাগান্বিত হচ্ছেন, তাহলে কি দরকার তার সমালোচনা করার? সেটাও একটা বড় ব্যাপার। আপনি বাকস্বাধীনতার নামে যিনি অখুশি হচ্ছেন, যিনি আপনার সমালোচনা নিতে পারছেন না কিংবা নিতে চাচ্ছেন না, তার সমালোচনা জোর করে আপনার করতে যাওয়ারই বা কী দরকার? আর এই বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে গত বছর জুলাই অভ্যুত্থানের পরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জুলাইয়ের বিপক্ষে কথা বলা, জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করা, অবশ্যই জুলাই আন্দোলন যারা করেছে তাদের তাদের যে সম্মান, সেই সম্মানে আঘাত লাগবে, তাদের আঁতে ঘা লাগবে, এটাই স্বাভাবিক। সেই ঘাটা আমার মনে হয় যে না দেওয়ার চেষ্টা করাটাই বেটার, কারণ সময়ের সাথে সাথে সিদ্ধান্ত বদলায়, সময়ের সাথে সাথে সিচুয়েশন বদলায়, এবং সেই বদলের সঙ্গে আপনি যদি সমাজে একটা বিদ্রোহী শ্রেণী হয়ে উঠতে চান, তাহলে কখনো কখনো আপনাকে এই ধরনের ঘটনার দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে এবং প্রভাবিত হতে হবে, কিংবা এই ধরনের ঘটনার শিকার হতে হবে। এটাই কিন্তু বাস্তবতা। সব মিলিয়ে দর্শক, আপনার কি মনে হয়, বর্তমান সমাজে বাকস্বাধীনতা কি সত্যিই আছে, নেই, নাকি বাকস্বাধীনতার নামে কেউ কেউ সেটার অপপ্রয়োগ করছেন, যে অভিযোগটা আর এক পক্ষ থেকে করা হচ্ছে? কোনটা আদতে ঠিক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।